বিসমিল্লাহির রহমানির রহিম। 2020-21 সেশনের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অনলাইন ক্লাসে শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসটি উপস্থাপন করছি আমি মোহাম্মদ মুমিন মিয়া, অধ্যাপক প্রাণিবিদ্যা, ভোলা সরকারি কলেজ, ভোলা। এর আগে তোমরা আরো দুটি ক্লাস করেছ, যেটা আমাদের প্রাণিবিদ্যা বিভাগের দুইজন স্যার নিয়েছিল। আজকে আমি তোমাদের সাথে প্রথম ক্লাস নিচ্ছি। আশা করি তোমাদের সাথে আস্তে আস্তে সবার সাথে পরিচিত হতে পারবো। আমি তোমাদের প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মুমিন মিয়া, আর তোমাদের সাথে আস্তে আস্তে পরিচয় হবে আশা করি। আজকের পাঠ পরিচিতি, বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 1, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আজকের পাঠ, প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি। শিক্ষণফল, আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারব: 1. প্রাণীকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করার ভিত্তি ব্যাখ্যা করতে পারবে। কিছু সুস্পষ্ট ও অনন্য বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীদের শ্রেণীবদ্ধ করা হয়। যেসব বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে প্রাণীর শ্রেণীবিন্যাস করা হয়, সেসব বৈশিষ্ট্যই প্রাণীর শ্রেণীবিন্যাসের ভিত্তি হিসাবে বিবেচিত হয়। প্রাণী শ্রেণীবিন্যাসের প্রধান ভিত্তিসমূহ হল: 1. সংগঠন মাত্রা, লেভেল অফ অর্গানাইজেশন। 2. প্রতিসাম্য, ইংরেজিতে বলা হয় সিমেট্রি। 3. ভ্রূণীয় স্তর, ইংরেজিতে বলা হয় জার্ম লেয়ার। 4. সিলোম। 5. খণ্ডায়ন, মেটামরিজম। 6. নটোকর্ড। 7. অঞ্চলায়ন। 8. উপাঙ্গ, অ্যাপেন্ডেজেস। 9. প্রান্তিকতা, পোলারিটি। 10. দেহ অক্ষ ও তল, বডি অ্যাক্সিস অ্যান্ড প্লেন। 11. ক্লিভেজ ও পরিস্ফুটন, ক্লিভেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। 12. মেরুদণ্ড, ভার্টিব্রাল কলাম। অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তি, যেই সব ভিত্তির উপর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণীকে শ্রেণীবিন্যাস করা হয়, সেগুলি মূলত শ্রেণীবিন্যাসের ভিত্তি। আমরা যদি তোমাদের এই ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ভাগ করতে চাই, যে দুই ভাগে ভাগ করতে চাই, একটা ভিত্তির উপর ভিত্তি করে ভাগ করতে হবে। যেমন যারা বড় চুল রাখছ, অর্থাৎ চুলের দৈর্ঘ্য ও অনুসারে আমরা যদি ভাগ করি, তাহলে কিরকম হবে: লম্বা চুলগুলি একদিকে, বাম চুল ওয়ালাগুলি একদিকে। অর্থাৎ এটা হলো ভিত্তি দুই ভাগ করার। আবার যদি আমরা লিঙ্গকে ভিত্তি দিয়ে শ্রেণীর শিক্ষার্থীদের ভাগ করি, তাহলে কি করতে হবে: পুরুষ একদিকে, মেয়েদের একদিকে। এইরকম প্রাণীর শ্রেণীবিন্যাসের জন্য এ পর্যন্ত অনেকগুলি ভিত্তির উপর নির্ভর করে শ্রেণীবিন্যাস করা হয়। এরকম আমরা এখানে উল্লেখ করেছি 12টা। এর মধ্যে বেশ উল্লেখযোগ্য কয়েকটি আছে, যেমন 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ সংগঠন মাত্রা, প্রতিসাম্য, ভ্রূণীয় স্তর, সিলোম, খণ্ডায়ন, নটোকর্ড, এগুলি বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, আগেকার দিনেও প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে, প্রায় আজকের থেকে 2000 বছর আগে প্রাণীর শ্রেণীবিন্যাস, 2000-2500 বছর আগেও প্রাণীকে শ্রেণীবিন্যাস করার চেষ্টা করা হতো, যে যাদের
রক্ত আছে এদেরকে একদিকে, যাদের রক্ত নাই তাদেরকে একদিকে। আসলে এগুলি পুরানো ভিত্তি ছিল, কিন্তু এখন আধুনিক প্রাণীবিদ্যায় আমাদের এই যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি যেগুলি, এগুলির উপর ভিত্তি করেই শ্রেণীবিন্যাস করা হয়। এখন আমরা একটা ভিডিও চিত্র দেখি। With over 1 million animal species on our Earth, it would be difficult to categorize them into different groups. However, with the help of basic fundamental features such as level of organization, symmetry, cell organization, nature of coelom, segmentation, and notochord, scientists have classified animals into various groups. Let's understand each of these basic fundamental features in detail. Level of organization is the first basic fundamental feature that deals with the pattern of cell organization in an animal. There are 4 patterns of cell organization: cellular, tissue, organ, and organ system. Sponges exhibit a cellular level of organization where cells are loosely arranged. Tissue level of organization is more complex and is displayed in coelenterates. Here, the cells that perform the same function are arranged into tissues. Organ level of organization is exhibited in members of Platyhelminthes and other higher phyla. Here, the tissues are grouped to form organs, and each organ performs a particular function. The last cell pattern is the organ system level of organization. Here, the organs are associated with one another to form a functional system, where each system performs a specific physiological function. Animals like annelids, arthropods, mollusks, echinoderms, and chordates exhibit this level of organization. Organ systems can also differ in complexity in various animal groups. For example, Platyhelminthes have an incomplete digestive system, where a single opening outside the body serves as both the mouth and the anus, whereas humans have a complete digestive system that has 2 openings, a mouth and an anus. You will also find 2 types of circulatory systems in animals: open and closed. Symmetry is another feature by which animals are classified. They can be asymmetrical, like sponges, or have radial symmetry, like coelenterates, ctenophores, and echinoderms. However, most animals like annelids and arthropods have bilateral symmetry. Cell organization is the next feature used for classification. There are 2 types of cell organization: diploblastic and triploblastic. Coelenterates have diploblastic organization, where the germinal layers of the cell consist of an external ectoderm and an internal endoderm. Members from phylum Platyhelminthes to chordates have triploblastic organization, where a third germinal layer, the mesoderm, is found between the ectoderm and the endoderm. The 4th important feature by which animals are classified is the nature of coelom. The coelom is the body cavity lined by mesoderm.
The presence or absence of this cavity helps classify animals. There are three categories: coelomates, acoelomates, and pseudocoelomates. Coelomates are animals that possess a body cavity, such as annelids, mollusks, arthropods, echinoderms, hemichordates, and chordates. Acoelomates are animals in which the body cavity is absent, such as platyhelminthes. Pseudocoelomates are animals that possess a pseudocoelom, such as aschelminthes. A pseudocoelom is a body cavity in which the mesoderm is not lined, but rather scattered between the ectoderm and the endoderm. Some animals are also classified on the basis of segmentation. The body of some animals can be divided externally and internally into segments. Sometimes, the segments in animals have serial repetition of some organs, which is seen in earthworms. This phenomenon is known as metamerism. One of the most important features for animal classification is the presence or absence of a notochord. Some animals develop a rod-like structure on the dorsal side during embryonic development, which is known as the notochord. Animals with a notochord are called chordates, while animals without a notochord are called non-chordates. Members of phylum Porifera to echinoderms are non-chordate. ধন্যবাদ। নিম্নে প্রাণী শ্রেণীবিন্যাসের প্রধান কয়েকটি ভিত্তি সম্পর্কে আলোচনা করা হলো। আমরা ভিডিও চিত্রে 6টা ভিত্তি দেখলাম, যদিও তোমরা ইংরেজি হয়তো অনেকে বুঝো না। এখন আমরা আবার বাংলায় বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার, সংগঠন মাত্রা, লেভেল অফ অর্গানাইজেশন। প্রাণীর দৈহিক গঠনের কোষীয় সংগঠন মাত্রার বিভিন্নতা দেখা যায়। সংগঠন মাত্রার উপর ভিত্তি করে প্রাণীজগৎকে 4 ভাগে ভাগ করা যায়, যথা: 1 ক কোষীয় সংগঠন মাত্রার প্রাণী, সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ আস্তে আস্তে এক কোষীর থেকে বহুকোষী, বহুকোষীর থেকে কয়েকটা কোষ নিয়ে হইল একটা অঙ্গ, আবার কয়েকটা অঙ্গ মিলে হইল তন্ত্র। এইভাবে কোষীয় প্রথম স্তর হলো কোষীয় সংগঠন মাত্রা। কোষীয় সংগঠন মাত্রায় শুধু অল্প কিছু কোষ দ্বারা প্রাণীটা তৈরি, এরকম অবস্থা হইলে এটাকে বলা হয় যে কোষীয় সংগঠন মাত্রা। এগুলি আমরা দেখতে পাই কোথায়? পুরিফেরা পর্বের সকল প্রাণীর মধ্যে। তো এদের মধ্যে দেখা যায় যে কোষের কিছু কিছু কোষের শ্রম বিভাজন আছে, অর্থাৎ কিছু কোষ খাদ্য গ্রহণে, কিছু কোষ প্রজননে অংশগ্রহণ করে। খ কোষকলা সংগঠন মাত্রা, অর্থাৎ এই ক্ষেত্রে কোষগুলি একটা নিরবিচ্ছিন্ন গঠন হয়ে একটা কলাতন্ত্র গঠন করে। এই ধরনের অবস্থায় যখন আসে তখন এটা বলছি কি কোষকলা সংগঠন করতে। এক্ষেত্রে প্রাণীদেহের বিদ্যমান একই কাজে নিয়োজিত কোষগুলো নিম্নমাত্রায় কলা গঠন করে। এটা আমরা দেখতে পাই নিডারিয়াতে, যে 2টা স্তর বিন্যাস হয়, কোষগুলি দ্বারা 2টা স্তর বিন্যাস হয়। কলা অঙ্গ সংগঠন মাত্রা, অর্থাৎ কলাগুলি একটা অঙ্গ গঠন করছে, এই অবস্থা।
এরকম অবস্থা আমরা দেখতে পাই প্লাটিহেলমিনথেস প্রাণীতে। যেমন এখানে আমরা কিছু কলা মিলে একটা চক্ষু তৈরি হয়, প্রবসিস তৈরি হয়, জননাঙ্গ তৈরি হয়, এই অবস্থায় আরেকটু ডেভেলপ। আর তার পরবর্তী পর্যায়ে আমরা দেখতে পাই অঙ্গতন্ত্র প্রণালী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অর্থাৎ যে কোষ নিয়ে কলা, কলার পরে হলো অঙ্গ, অঙ্গর পরে কয়েকটা অঙ্গ মিলিয়ে হলো তন্ত্র, একবারে লাস্ট লেভেলের মাত্রা এটা, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ অঙ্গ এবং তন্ত্র মাত্রার প্রাণী। এক্ষেত্রে প্রাণীর দেহে বিদ্যমান কলা অঙ্গগুলো সম্মিলিতভাবে অঙ্গতন্ত্র গঠন করে। প্রাণীর শ্বসন, রেচন, পরিপাক, সংবহন, প্রজনন ইত্যাদি কার্যগুলি সুনির্দিষ্টভাবে অঙ্গতন্ত্রের মাধ্যমে সংগঠিত হয়। এটা আমরা দেখতে পাই কোথায় কোথায়? নিমাটোডা, অ্যানিলিড, মলাস্কা, আর্থ্রোপোড, ইগানোডার্মাটা এবং কর্ডেটা, অর্থাৎ উপরের দিকের প্রাণীতে আমরা এগুলি লক্ষ্য করি। প্রতিসাম্য, দ্বিতীয় ভিত্তি প্রতিসাম্যতা। প্রতিসাম্য কি জিনিস? প্রতিসাম্য বলতে প্রাণীদেহের মধ্য রেখীয় তলের দুপাশে সাদৃশ্য বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থানকে বোঝায়। প্রাণীদেহের বিভিন্ন ধরনের প্রতিসাম্যতা দেখা যায়। এর উপর ভিত্তি করে প্রাণীদেরকে শ্রেণীবিন্যাসও করা যায়। যেমন ক, গুলীয় প্রতিসাম্য। একটি গোলকের যেভাবে কেন্দ্রের মধ্য দিয়ে অতিক্রান্ত যে কোনো তল বরাবর সমান অংশে ভাগ করা যায়, তেমনভাবে কোনো প্রাণীদেহকে যদি ভাগ করা যায় তখন তাকে গুলীয় প্রতিসাম্য বলে। যেমন বল বক্স, রেডিউলারিয়া, হেলিওজুয়া প্রভৃতি এককোষী প্রোটোজোয়া জীবের মধ্যে আমরা এরকম গুলীয় প্রতিসাম্য দেখতে পাই। অর্থাৎ একটা বলকে আমরা উল্লম্বভাবে, খাড়াভাবে, যেইভাবে ইচ্ছা, ভূমি সমান্তরালে যেভাবে ইচ্ছা আমরা তির্যকভাবে কেন্দ্র বরাবর দুইটা ভাগে ভাগ করতে পারি। এটাকে বলছে কি স্ফেরিক্যাল সিমেট্রি বা গুলীয় প্রতিসাম্য। তারপরে আসি আমরা ওরীয় প্রতিসাম্য। হ্যাঁ, রেডিয়াল সিমেট্রি। কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর কেটে সাদৃশ্য 2 এর বেশি সংখ্যক অর্ধাংশে ভাগ করা যায় তখন যে ধরনের প্রতিসাম্য হয় তাকে ওরীয় প্রতিসাম্য বলে। এগুলি আমরা পাই কোথায়? হাইড্রা, অরেলিয়া, মেট্রেরিয়াম এগুলির মধ্যে। অর্থাৎ এই যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে হাইড্রাকে উল্লম্বভাবে আমরা যে কোনো দিক থেকে 2 ভাগে ভাগ করতে পারি। যেমন গোলাপ, জবা ফুলকে আমরা যদি উল্লম্বভাবে ভাঁজ করি যে কোনো দিক থেকে ভাগ করতে পারি। তো এই ধরনের অবস্থা হইলে এটাকে বলা হয় ওরীয় প্রতিসাম্য। আমরা এটা স্পষ্টভাবে লক্ষ্য করি হাইড্রাতে, অরেলিয়াতে, মেট্রেরিয়া। দ্বিওরীয় প্রতিসাম্য, অর্থাৎ প্রাণীকে যখন শুধুমাত্র 2 ভাগে ভাগ করা যায়, অনুর্ধৈর্ঘ্য অক্ষ বরাবর 2টা ভাগে ভাগ করা যায়, 2 ভাবে ভাগ করা যায়, যার কারণে প্রাণীদেহকে 4টি সাদৃশ্য অঙ্কে বিভক্ত করতে পারি। এই ধরনের প্রতিসাম্য হচ্ছে দ্বিওরীয় প্রতিসাম্য। যেমন টিনোফোরাতে আমরা এটা পাই। টিনোফোরা প্রাণীটা বিরাট বড়, 2 পাশে 2টা টেন্টেকল থাকে। এই টেন্টেকলের কারণে মাত্র 2 বার এদেরকে ভাগ করা যায়। ওরীয়ভাবে যেমন সব দিক থেকে উল্লম্বভাবে ভাগ করা যায়, কিন্তু এই যে টিনোফোরাকে শুধুমাত্র 2 বারই উল্লম্বভাবে ভাগ করা যায়। এই জন্য এটাকে বলছে দ্বিওরীয় প্রতিসাম্য। পঞ্চওরীয় প্রতিসাম্য, যখন কোনো প্রাণীর দেহ অনুর্ধৈর্ঘ্য অক্ষ বরাবর সাদৃশ্য 5টি অংশে ভাগ করা যায় তখন তাকে পঞ্চওরীয় প্রতিসাম্য বলা হয়। যেমন ইকেনোডার্মাটা প্রাণী, একে আমরা 5টা বাহু সমান 5টা ভাগে ভাগ করতে পারি। আমি আগে যেটা বলছিলাম যে জবা ফুলকেও আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। এগুলিও পঞ্চওরীয়, ওরীয় কিন্তু পঞ্চওরীয়, একেবারে 5টা ভাগে ভাগ করা যায়। বলছে পঞ্চওরীয় প্রতিসাম্য, ইকেনোডার্মাটা প্রাণী। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য, আগেরটা ছিল দ্বিওরীয় প্রতিসাম্য, এবার হলো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যখন কোনো প্রাণীর দেহকে একবার ডান ও বাম পার্শ্ব বরাবর
দুইটা সাদৃশ্য ভাগে ভাগ করা যায় তখন তাকে বলছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। যেমন প্রজাপতি, ব্যাঙ, উন্নত প্রাণী, মানুষ, কুকুর, ছাগল, ভেড়া এগুলি আমরা ডান ও বাম পাশে দুইটা অংশে ভাগ করতে পারি উল্লম্বভাবে। এই জন্য এটা বলছে দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। এটা কিন্তু দ্বিঅরীয় নয়। অপ্রতিসাম্য, যখন কোনো প্রাণীর দেহকে অক্ষ বা তল বরাবর ছেদ করা একবারও সম্ভব নয় তখন এদেরকে বলছে কি অপ্রতিসাম্য। অপ্রতিসাম্য প্রাণী হলো শামুক। এদেরকে লম্বভাবে, উল্লম্বভাবে, সমান্তরালভাবে কোনোভাবেই ভাগ করা যায় না, দুই ভাগে কোনো ভাগে ভাগ করা যায় না। এই জন্য এটাকে বলছি অপ্রতিসাম্য, সাম্যতা নাই। এবার আসি আমরা 3 নাম্বার ভিত্তি সিলোম। দ্বিস্তরী প্রাণীর ভ্রূণীয় পরিস্ফুটনের সময় মেসোডার্ম স্তর থেকে সৃষ্ট যে গহ্বর মেসোডার্মাল কোষে নির্মিত পেরিটোনিয়াম নামক ঝিল্লিতে আবৃত থাকে তাকেই মেসোডার্ম সিলোম বলে। সিলোমের উপস্থিতির ভিত্তিতে প্রাণীদেরকে নিম্মুক্তভাবে ভাগ করা যায়। সিলোম কি জিনিস? সিলোম সোজা কথা একটা শীষ কলম, যেগুলি আমরা বড় কভারের ভিতরে শীষ ঢুকাইলে কভার আর শীষের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে আমরা এটা যেমন বলতে পারি সিলোম। তবে ভিতরের প্রাচীরের বাইরের ভিতরের অর্থাৎ ইন্টেস্টাইনের উপরের লেয়ার আবার দেহ প্রাচীরের ভিতরের লেয়ার এটা পেরিটোনিয়ামের আবরণ দ্বারা আবৃত হলেই তখন এটাকে প্রকৃত বলা হয়। তাহলে ক সিলোমের প্রাণী, এইসব প্রাণীর দেহ সিলোমের পরিবর্তে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অ্যাসিলোমেট প্রাণী, এইসব প্রাণীর দেহ সিলোমের পরিবর্তে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ব্লাস্টোসিল মেসোডার্মাল স্পঞ্জি প্যারেনকাইমা কোষে পূর্ণ থাকে। অর্থাৎ এদের মধ্যে সুনির্দিষ্ট কোনো ফাঁকা গহ্বর বা স্থান নেই। ফাঁকা গহ্বরটা অন্যান্য স্পঞ্জি কলা কোষ দ্বারা পূর্ণ থাকে, প্যারেনকাইমাল কোষ দ্বারা পূর্ণ থাকে। এই অবস্থাগুলি আমরা দেখতে পাই কোথায়? পুরিফেরা, নিডারিয়া, টিনোফোরা, প্লাটিহেলমিনথিস এইসব পর্বের প্রাণীতে আমরা দেখতে পাই। তো ওইখানে কোনো সিলোমই নেই, এই জন্য এটাকে বলছে কি অ্যাসিলোমেট। তারপরে আসি আমরা সিউডোসিলোমের। সিউডো শব্দের অর্থ ভুয়া, মিথ্যা, ফলস। সিউডো শব্দের অর্থ হলো কি ফলস, আর সিউডোসিলোমের মানে ভুয়া সিলোম, মনে হয় সিলোম আসলে নয়, এরকম অবস্থা যখন হয় তখন এটা বলছে সিউডোসিলোম। এইসব প্রাণীও সিলোমবিহীন, তবে ভ্রূণীয় পরিস্ফুটনের সময় অন্তঃস্থ ফাঁকা স্থানটিকে অর্থাৎ ব্লাস্টোসিল ঘিরে কখনো কখনো মেসোডার্মাল কোষস্তর অবস্থান করে, কিন্তু কখনো পূর্ণ কোষস্তর বা পেরিটোনিয়াম সৃষ্টি করে ব্লাস্টোসিলকে সম্পূর্ণ বেষ্টন করে না। এই জন্য এগুলিকে বলছে কি সিউডোসিলোমেট। এগুলি আমরা পাই, প্রকৃষ্ট উদাহরণ হলো নিমাটোডাতে পাই। নিমাটোডা অর্থাৎ পেটের ভিতরে যে কৃমি হয় ওই কৃমির ভিতরে আমরা কোনো ফাঁকা স্থান পাই না, সিলোম নেই। রুটিফেরাতে, কাইনোরাইনকাতে এইসব জায়গায় আমরা এই সিউডোসিলোম পাই। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এই ফাঁকা স্থানটা মেসোডার্ম এই বিভিন্ন জিনিস কোষকলা দ্বারা, এই যে মেসোডার্মাল অর্গান দ্বারা পূর্ণ, এইসব জায়গা দিয়ে পূর্ণ থাকে, যার কারণে এটাকে পূর্ণাঙ্গ সিলোম বলা যায় না। এই জন্য এটাকে বলছে কি ভুয়া সিলোম বা মিথ্যা সিলোম, সিউডোসিলোম। তারপরে ইউসিলোমেট, মানে ইউ শব্দের অর্থ হলো প্রকৃত আর সিলোমেট অর্থ হলো সিলোম। আচ্ছা, প্রকৃত সিলোম প্রাণী, এগুলি প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কারণ ভ্রূণীয় মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বর রূপে সিলোম উদ্বুদ্ধ হয়। সিলোম কিভাবে সৃষ্টি হয় সেটা ইন্টারমিডিয়েটে তোমাদের নাই, কিন্তু অনার্সে আছে। এবং চাপা ও মেসোডার্মাল এপিথেলিয়াম কোষে গঠিত পেরিটোনিয়াম স্তরে সম্পূর্ণ বেষ্টিত থাকে। এগুলি আমরা পাই উন্নত পর্বগুলিতে, যেমন মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকেনোডার্মাটা, কর্ডেটা এইসব পর্বভুক্ত প্রাণীর মধ্যে
প্রকৃত সিলোম পাওয়া যায়। যেমন আমাদের প্রাণীতে, উন্নত প্রাণীতে, ম্যামলের মধ্যে আমরা যখন গরু ছাগল জবাই করি, কাটি, তখন দেখি কি পরিপাক নালী আর বডির যে কভার এর মাঝখানে বিরাট বড় ফাঁকা স্থান, এটাই সিলোম। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলোমটা কিরকম। এখানে সিলোমের উৎপত্তি তোমাদের ব্যাপক আলোচনার বিষয় ছিল, কিন্তু এখানে আলোচনা করার সুযোগ নেই, সময় কম। আমরা মাত্র 3টি ভিত্তি আলোচনা করলাম, আর ভিডিও চিত্রের মধ্যে বেশ আমরা প্রায় 6টা ভিত্তি নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সামনে আরো ভিত্তিগুলি নিয়ে ব্যাপক আলোচনা করব। যাই হোক, ক্লাস অনেক বড় হয়ে যায়, বেশি নিয়ে আলোচনা করতে গেলে ধাপে ধাপে আলোচনা করতে হবে। আজকে ক্লাসটা যতটুকুই হলো, তোমরা আরো যে ভিত্তিগুলি আছে সেগুলি বই থেকে পড়ে নিবা। আর অ্যাসাইনমেন্ট থাকলো তোমাদের জন্য, 1, শামুক ও রুই মাছে শ্রেণীবিন্যাসে 12টি ভিত্তির কোনটি প্রদর্শিত হয় পর্যবেক্ষণ করবে। ভালো করে রুই মাছ এবং শামুককে হাতের কাছে নিয়ে দেখবা, এই যে আমরা 12টা ভিত্তির কথা বললাম, এই 12টা ভিত্তির কোনটা শামুক ও রুই মাছের মধ্যে আছে, এবং এদেরকে ওই ভিত্তিতে কেমনে শ্রেণীবিন্যাস করা যায়, এটা ভালো করে ভাবে পর্যবেক্ষণ করবা, দেখবা। যাই হোক, আমরা পর্যায়ক্রমে আরো ক্লাস নিব, তোমরা ধৈর্যের সাথে দেখবা এবং সাথে সাথে বইগুলি অনুসরণ করবা। আমি আজকে যে বইটা অনুসরণ করছি সেটা হলো উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অর্থাৎ প্রাণীবিদ্যা, ডক্টর আব্দুল আলিম। তাছাড়া আরো বই আছে, তোমরা যে কোনো একটাকে অনুসরণ করতে পারো। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং তোমাদের প্রতি অনুরোধ রইল, তোমরা বই কিনো, বইয়ের প্রতি মনোযোগী হও। আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।